উম, একটু কল্পনা করা যাক, মানে একজন অত্যন্ত যুক্তিবাদী পোড় খাওয়া পুলিশ অফিসার। হ্যাঁ, যাকে বলে একেবারে প্র্যাকটিক্যাল মানুষ। ঠিক। তো তিনি গভীর রাতে এক দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে আহ একটা মৃতদেহ উদ্ধার করলেন। খুন হয়েছে সেটা একদম স্পষ্ট, হুম, কিন্তু সাধারণ খুনের মতো নয় বিষয়টা। একদমই না। কারণ লাশের আশেপাশে কোনো সাধারণ খুনের অস্ত্র বা ধরুন পায়ের ছাপ পাওয়ার বদলে তিনি মৃতদেহের হাতের মুঠোয় পেলেন 500 বছরের পুরনো একটা তামার মুদ্রা। ও বাবা, 500 বছরের পুরনো! হ্যাঁ, আর মানে সেই মুদ্রায় খোদাই করা আছে একটা বিকট আকার দানবীয় পশুর মুখ। এখন প্রশ্ন হলো, সেই অফিসার কি একজন সাধারণ রক্তমাংসের খুনিতে খুঁজবেন, নাকি স্থানীয় কোনো প্রাচীন অভিশাপের তত্ত্বে বিশ্বাস করতে শুরু করবেন? এটা তো রীতিমতো একটা মানসিক দ্বন্দ্ব তৈরি করবে। ঠিক তাই। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি। দারুণ ব্যাপার। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেখক সৌরভ দাসের লেখা একটি অসাধারণ থ্রিলার গল্প, নাম রক্তিম রহস্য। নামটা শুনলেই একটা গা ছমছমে ব্যাপার মনে হয়। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন হলো বাইরে থেকে একটা নিছক অতিপ্রাকৃত ভূতের গল্প বলে মনে হওয়া এই কাহিনীর পরতগুলো একে একে উন্মোচন করা। মানে এর ভেতরে যে আসল রহস্যটা লুকিয়ে আছে সেটা বের করা। একদম। এর ভেতরে লুকিয়ে থাকা অপরাধ, বিশ্বাসঘাতকতা আর প্রকৃতির নিজস্ব বিচারের যে অদ্ভুত সমীকরণ রয়েছে তা শুরু থেকে শেষ পর্যন্ত ডিকোড করা। আমি বলবো এই কাহিনীর প্রেক্ষাপটটা কিন্তু শুরু থেকেই মানুষের মনের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে। মানে গল্পের শুরুতেই দেখা যায় বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একটা ক্লাসিক থ্রিলার সেটআপ। ঠিক। আর গল্পের কথক অর্থাৎ সৌরভ নিজে একটি ছোট্ট দুর্ঘটনার কারণে স্থানীয় এক থানায় আটকা পড়েছেন। চারদিকের পরিবেশটা এমনিতেই থমথমে। আর সেখানেই তার সাথে আলাপ হয় সেই থানার ওসিরা। হ্যাঁ, ইন্সপেক্টর ভাস্কর বড়ুয়ার সাথে। আর সেই নির্জন বৃষ্টিমুখর রাতে এক কাপ গরম চায়ের আড্ডায় ভাস্কর বড়ুয়া শোনাতে শুরু করেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, মানে একেবারে অবিশ্বাস্য এক অভিজ্ঞতার কথা। যারা রহস্য, থ্রিলার এবং গল্পের শেষে একদম অপ্রত্যাশিত ক্লাইম্যাক্স ভালোবাসেন, এই আলোচনাটি তাদের জন্য একটা দারুণ বুদ্ধিবৃত্তিক রোমাঞ্চ হতে চলেছে। নিঃসন্দেহে। তো ভাস্করের সেই কাহিনীর একেবারে শুরুতে যাওয়া যাক। গুয়াহাটি শহরের উপকণ্ঠে বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সীমানা ঘেঁষে একটা আদিম ঘন জঙ্গল রয়েছে। স্থানীয়রা যাকে খুব ভয় পায়। হ্যাঁ, স্থানীয়রা একে ডাকে কুয়ালি বন বা কুয়াশা বন নামে। তো রাত তখন ঠিক 12টা। গুয়াহাটি পুলিশ হেড ব্রাঞ্চের ক্রাইম উইংয়ের ইন্সপেক্টর ভাস্কর বড়ুয়া তার ডেস্কে বসে কাজ করছেন। হঠাৎ একটা ফোন আসে। রাত 12টায় ক্রাইম ব্রাঞ্চে ফোন মানেই কোনো খারাপ খবর? একদম। ওপাশ থেকে একটা ত্রস্ত কাঁপা কাঁপা গলা ভেসে আসে, স্যার বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কাজিরাঙ্গার ওই কুয়ালি বনের ভেতরে আছি, এখানে একটা মস্ত বড়, এরপরে একটা গুলির আওয়াজ। ওহ, আর তারপর লাইনটা পুরোপুরি ডেড। একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসারের জন্য এর চেয়ে নাটকীয় এবং উদ্বেগজনক কল আর হতেই পারে না। ঠিক বলেছেন। মানে এই একটা ফোন কলই পুরো ঘটনাকে একটা রুটিন ডিউটি থেকে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে বদলে দেয়। ভাস্কর এক মুহূর্ত দেরি করেননি। সাব ইন্সপেক্টর জিতেন গগৈকে সাথে নিয়ে তিনি সোজা সেই বনের দিকে রওনা দেন। ওই কুয়াশা বনের দিকে? হ্যাঁ, বনের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর চারদিকে একটা অস্বাভাবিক নীরবতা। বনের অনেক গভীরে একটা পরিত্যক্ত, মানে ওই ব্রিটিশ আমলের চা বাগানের বাংলোর সামনে তারা একটা লাশ দেখতে পান। ওই কাদার মধ্যে পড়ে থাকা লাশটা, ঠিক কাদায় পড়ে থাকা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। কিন্তু আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যায়। এখানেই সেই অদ্ভুত ঘটনাটা ঘটে। লাশের হাতের মুঠোয় পাওয়া যায় সেই প্রাচীন তামার মুদ্রা। হ্যাঁ, যার কথা আমরা শুরুতেই বলছিলাম। যেখানে কোনো রাজা মহারাজার ছবি নেই, বরং খোদাই করা আছে একটা অদ্ভুত হিংস্র পশুর অবয়ব। এখন আমার প্রশ্ন হলো, মানে একজন আধুনিক যুক্তিবাদী পুলিশ অফিসার কেন এই প্রাচীন অভিশাপ বা পশুর তত্ত্বে সামান্যতম বিশ্বাস করবেন? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। ভাস্করের তো উচিত ছিল টায়ার মার্ক বা ফরেন্সিক এভিডেন্স খোঁজা। এই মুদ্রা দেখে বিভ্রান্ত হওয়ার কি আছে? এটা কি একটু বেশি সিনেম্যাটিক বা অবাস্তব লাগছে না? বিষয়টা অবাস্তব মনে হলেও এর পেছনে একটা অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। তাই নাকি?
সেটা কি রকম? এর উত্তর লুকিয়ে আছে হিউম্যান সাইকোলজির কগনিটিভ লোড থিওরিতে। মানে ধরুন, যখন পরিবেশ চরম প্রতিকূল থাকে, যেমন এই অন্ধকার জঙ্গল, অবিরাম বৃষ্টি, চারদিকের অজানা বিপদ, হ্যাঁ, একটা দমবন্ধ করা পরিস্থিতি। ঠিক তখন মানুষের মস্তিষ্ক প্রচণ্ড মানসিক চাপে থাকে। যুক্তিবাদী মন বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং কাজ করার জন্য একটা স্থিতিশীল পরিবেশের প্রয়োজন হয়। আচ্ছা। কিন্তু এই ধরনের চরম ভীতিকর পরিস্থিতিতে মানুষের ব্রেন তার আদিম প্রবৃত্তি, মানে ওই প্রাইমাল ইনস্টিংক্ট দ্বারা চালিত হয়। অপরাধীরা ঠিক এই বিজ্ঞানটাই ব্যবহার করেছে এখানে। তার মানে ওই মুদ্রাটা কোনো কাকতালীয় ব্যাপার নয়? একেবারেই নয়। ওটা হলো একটা সুকৌশলে ফেলে রাখা সাইকোলজিক্যাল ডিকয় বা মনস্তাত্ত্বিক টোপ। তার মানে তারা পুলিশকে ইচ্ছে করে ভুল পথে চালিত করতে চাইছিল। হ্যাঁ, অপরাধীরা খুব ভালো করে জানে যে পুলিশ যদি একটা সাধারণ খুনের তদন্ত শুরু করে, তাহলে তারা আজ হোক বা কাল ঠিকই মোটিভ আর অপরাধীকে খুঁজে বের করবে। একদম ঠিক। তাই তারা চায় পুলিশ এসে ভাবুক যে এখানে কোনো ঐতিহাসিক অভিশাপ বা অতিপ্রাকৃত কিছু একটা ঘটছে। ইনভেস্টিগেটরদের মনস্তত্ত্বকে ম্যানহান্টিং থেকে সরিয়ে মেথ হান্টিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক হলো এই মুদ্রা। বুঝতে পারছি। এটা ইচ্ছাকৃতভাবে এমন একটা আবহ তৈরি করছে যাতে ভাস্কর আর জিতেন শুরুতেই লজিকের রাস্তা থেকে সরে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। আর সেই বিভ্রান্তিটা কিন্তু এরপর বহুগুণ বেড়ে যায়। মানে পরিস্থিতি এরপর এমন একটা দিকে মোড় নেয় যা যে কোনো মানুষের স্নায়ুকে বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপরেই তো আসল ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে শুরু করে। হ্যাঁ, ভাস্কর আর জিতেন যখন বাংলোর দিকে নজর দেয়, তারা দেখে ভাঙা দরজার গায়ে তাজা রক্ত দিয়ে লেখা, যে এসেছো সে আর ফিরবে না। ভাবলেই কেমন গা শিউরে ওঠে। ঠিক তখনই কুয়াশার ভেতর একটা ভারী পায়ের শব্দ শোনা যায়, আর জিতেন, সাব ইন্সপেক্টর জিতেন, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। চোখের পলকে। হ্যাঁ, ভাস্কর যখন বাংলোর দিকে ফিরে আসেন, দেখেন কাদার ওপর পড়ে থাকা সেই যুবকের মৃতদেহটাও উধাও। চারদিকে শুধু একটা অমানুষিক হাসির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। এই ধরনের থিয়েট্রিক্যাল সেটআপ বা নাটকে পরিবেশ তৈরি করার পেছনেও কিন্তু একটা ঠান্ডা মাথার হিসাব কাজ করছে। হিসাব? কিরকম হিসাব? মানে এই ভয়ঙ্কর পরিবেশ শুধু পুলিশকেই বিভ্রান্ত করে না, বরং স্থানীয় গ্রামবাসীদেরও ওই জঙ্গল থেকে দূরে রাখে। ভয়ের চেয়ে বড় কোনো সিকিউরিটি সিস্টেম হতে পারে না। ঠিক, একদম ঠিক কথা। আর এই সিকিউরিটি সিস্টেমের পরের ধাপটা আরও বিভৎস। ভাস্করের পর ব্যাঙ্গালোরের ভেতরে ঢোকেন। হ্যাঁ, সেই অন্ধকার ঘরটার ভেতরে। সেখানে একটা ভাঙা টেবিলের ওপর তিনি একটা ডায়েরি পান। ডায়েরিটা কটন ইউনিভার্সিটির নিখোঁজ অধ্যাপক ডেনিস ফুকনের। তাতে লেখা, এই বনের গভীরে থাকা গুপ্তধন আসলে একটা অভিশাপ। আবার সেই অভিশাপের কথা। কিন্তু ভয়ঙ্কর দৃশ্যটা তো তখনও বাকি। হঠাৎ ছাদ থেকে ভাস্করের কাঁধে টুপ করে রক্ত পড়ে। তিনি টর্চ উপরে তুলতেই দেখেন ছাদের কড়িদড়ি থেকে ঝুলছে জিতেনের মৃতদেহ, আর তার গলায় গভীর কোনো পশুর নখের আঁচড়। জিতেনের এই মর্মান্তিক মৃত্যুটা ভাস্করের কাছে একটা বিরাট বড় ধাক্কা। এটি প্রমাণ করে দেয় যে শত্রুপক্ষ কতটা বেপরোয়া এবং কতটা শক্তিশালী। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ ওই ঘরেই ভাস্করের মুখোমুখি হয় সেই জলজলে লাল চোখ বিশিষ্ট পশুটা। সেই বিশাল দানব। হ্যাঁ। ভাস্কর নিজের রিভলভার থেকে পরপর 3 রাউন্ড গুলি চালান। গুলি খেয়ে জানলার কাঁচ ভেঙে সেই বিশাল আকৃতির পশুটা পালিয়ে যায়। তারপর ভাস্কর যখন জানলার কাছে যান, তিনি দেখেন কাঁচের গায়ে লেগে থাকা রক্তের সাথে মিশে আছে সোনালি রঙের এক ধরনের গুঁড়ো, খাঁটি সোনার গুঁড়ো। এখন আমার কথা হলো, ভূত বা পিশাচ তো আর সোনার গুঁড়ো মেখে ঘুরে বেড়ায় না। তাহলে কি এই পুরো অতিপ্রাকৃতিক বিষয়টা একটা বিশাল বড় প্রহসন? এই খাঁটি সোনার গুঁড়ো পাওয়ার বিষয়টা পুরো ন্যারেটিভটাকে সম্পূর্ণ উল্টে দেয়। মানে এই একটা ক্লু প্রমাণ করে যে এই ঘটনার পেছনে অতিপ্রাকৃত কোনো কারণ নেই। তাহলে কি আছে? আছে অত্যন্ত শক্তিশালী কোনো বস্তুগত স্বার্থ। ভাস্করও সেটা সাথে সাথে বুঝতে পারেন। তিনি ব্যাকআপ ডাকার জন্য পকেট থেকে মোবাইল বের করেন, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, যেটা ওই ঘন জঙ্গলে খুবই স্বাভাবিক। হ্যাঁ, জঙ্গলের ভেতরে সিগন্যাল না থাকাটাই তো নিয়ম। অথচ ঠিক সেই মুহূর্তেই তার কাছে একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে, তুমি বড্ড বেশি এগিয়ে গেছো ভাস্কর, এবার তোমার ফেরার সময় শেষ। এটা কিন্তু একটা সাংঘাতিক টার্নিং পয়েন্ট। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বড় খটকা লেগেছে। যেখানে সাধারণ সেলুলার নেটওয়ার্ক নেই,
সেখানে একটা মেসেজ কিভাবে আসতে পারে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেখানে টেলিকম টাওয়ারের সিগন্যাল পৌঁছায় না, সেখানে রিয়েল টাইম মেসেজ আসার একটাই অর্থ হতে পারে। কি অর্থ? অপরাধীরা নিজস্ব কোনো লোকাল কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করছে, যেমন ধরুন পোর্টেবল সেল সাইট সিমুলেটর বা স্টিংরে ডিভাইস, যা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ফেক নেটওয়ার্ক তৈরি করতে পারে। ও বাবা, এত হাইটেক ব্যাপার! হ্যাঁ, অথবা তারা হয়তো লোকাল সিগন্যাল জ্যামার ব্যবহার করে সাধারণ নেটওয়ার্ক ব্লক করে রেখেছে, কিন্তু নিজেদের যোগাযোগের জন্য হাই ফ্রিকোয়েন্সি রেডিও বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করছে। এর মানে হলো এই অপরাধীরা কোনো প্রাচীন অভিশপ্ত আত্মা নয়, তারা অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী প্রযুক্তির অধিকারী। সাধারণত আমরা কর্পোরেট গুপ্তচর বৃত্তি বা বড়সড় আন্তর্জাতিক অপরাধ চক্রের ক্ষেত্রে দেখতে পাই। মানে এরা একেবারে প্রফেশনাল। একদম। তারা ভাস্করের গতিবিধি ট্র্যাক করছে, ডার্ক ওয়েবের মতো কোনো লোকাল নেটওয়ার্ক তৈরি করেছে। এখানেই ভূতপ্রেতের গল্পটা একটা হাইটেক ক্রাইম থ্রিলারে পরিণত হয়। তার মানে পশুর নখের আঁচড় তৈরি করা, রক্ত দিয়ে লেখা মেসেজ, জিতেনকে অত নিঃশব্দে খুন করে ঝুলিয়ে দেওয়া। এই সব কিছুর পেছনে একটা সুসংগঠিত হাই অপারেশনাল গ্যাং কাজ করছে। আর ভাস্কর সেই জানলার কাঁচের রক্ত আর সোনার গুঁড়ো অনুসরণ করে বনের আরও গভীরে যান। কুয়াশার মধ্যে একটা লতাপাতায় ঢাকা বিশাল পাথরের ঢিপির কাছে পৌঁছান তিনি। ওই ঢিপির নিচেই তো আসল রহস্য। হ্যাঁ, সেখানে একটা গোপন প্রবেশদ্বার দিয়ে মাটির নিচে নামতেই যে দৃশ্যটা তার চোখে পড়ে তা রীতিমতো অবিশ্বাস্য। মাটির তলায় একটা বিশাল অত্যাধুনিক ল্যাবরেটরি। ভাবা যায় জঙ্গলের মাটির নিচে এত বড় সেটআপ। আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বড় বড় সার্ভার, রাসায়নিকের জার, আর তার ঠিক পাশেই স্তূপাকার করে রাখা আছে প্রাচীন দেবদেবীর মূর্তি আর সোনার তাল। আহ, আসল সত্যিটা হলো প্রত্নতাত্ত্বিক খনন কার্যের আড়ালে এখানে চলছে আন্তর্জাতিক সোনা চোরাচালান এবং প্রাচীন মূর্তি পাচারের এক বিশাল চক্র। প্রাচীন কামরূপ সভ্যতার এই অমূল্য সম্পদগুলো তারা লুট করছে। এই আন্ডারগ্রাউন্ড সেটআপ প্রমাণ করে যে এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, একটা বিশাল অর্গানাইজড ক্রাইম। হ্যাঁ, এটা একটা মাল্টি-মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, যা এই জঙ্গলের আড়ালে অত্যন্ত নিরাপদে চলছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ভাস্কর তখনও পাননি। তিনি দেখেন ল্যাবরেটরির একটা কম্পিউটারে লাইভ ভিডিও ফিড চলছে। সেখানে বন্দি অবস্থায় বসে আছেন নিখোঁজ অধ্যাপক ডেনিস ফুকন। আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই পশুটা, কিন্তু এবার তার মুখোশ খোলা। জানেন সেই মুখোশের পেছনে কার মুখ ছিল? এটাই তো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গুয়াহাটি পুলিশের ফরেন্সিক ল্যাবের প্রধান ডক্টর অরূপ কলিতা। আর ভাস্কর যখন এটা দেখে হতবাক, ঠিক তখনই তার পেছন থেকে একটা পরিচিত গলা ভেসে আসে। ভাস্করের নিজের ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, তিনি ঘুরে দেখেন, তার দিকে সাইলেন্সার লাগানো পিস্তল তাক করে দাঁড়িয়ে আছেন স্বয়ং গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার ডিসি প্রীতম হাজারিকা। সাংঘাতিক একটা বিশ্বাসভঙ্গের মুহূর্ত। আমি এটাকে একেবারে একটা ট্রোজান হর্সের সাথে তুলনা করতে চাই। গ্রিক পুরাণে যেমন কাঠের ঘোড়ার পেটের ভেতরে লুকিয়ে শত্রুরা ট্রয় শহরে ঢুকেছিল, এখানে পুলিশ ডিপার্টমেন্টেই যেন সেই কাঠের ঘোড়া। একদম সঠিক উপমা দিয়েছেন। যাদের উপর দায়িত্ব এই অপরাধগুলো দমন করার, তারাই সিস্টেমের একদম কেন্দ্রে বসে সবচেয়ে বড় অপরাধটা সংঘটিত করছে। ট্রোজান হর্সের এই উপমাটা এখানে একদম নিখুঁত। কারণ আপনি যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতির মেকানিজমটা একটু তলিয়ে দেখেন, তাহলে বুঝবেন এরা কতটা সুবিধাজনক অবস্থানে আছে। সেটা কিরকম? ধরুন ডক্টর কলিতা হলেন ফরেন্সিক চিফ। তার মানে কোনো লাশ যদি উদ্ধার হয়, তবে তার ময়নাতদন্তের রিপোর্টে পশুর নখের আঁচড় বা বন্য জন্তুর আক্রমণের কথা লিখে দেওয়া তার বাঁ হাতের খেল। হ্যাঁ, কেউ সন্দেহ করবে না। অন্যদিকে ডিসি প্রীতম হাজারিকার হাতে রয়েছে পুরো ক্রাইম ব্রাঞ্চের ক্ষমতা। তিনি চাইলে ওই জঙ্গলের আশেপাশের পুলিশের পেট্রোলিং রুট বদলে দিতে পারেন, যাতে ওদিকে কেউ না যায়। ঠিক। অথবা কোনো সৎ অফিসার বেশি ঘাটাঘাটি করলে তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিতে পারেন। সিস্টেম এখানে ফেল করছে না, বরং সিস্টেমকে খুব সুন্দরভাবে অপরাধীদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আর প্রীতম হাজারিকা তো ভাস্করকে সেটা সরাসরি বলে দেয়। সে জানায় যে টাকার লোভ বড় লোভ, আর জিতেন বেশি নাক গলাচ্ছিল বলেই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথার খুনি। এরপরে শুরু হয় গল্পের সেই শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স। মাটির তলার সেই দুর্গে ভাস্কর আর প্রীতমের মধ্যে একটা ভয়ানক স্নায়ুযুদ্ধ শুরু হয়। বাঁচার লড়াই। প্রীতম ভাস্করকে গুলি করার জন্য ট্রিগার চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা পাথরের টুকরো ছিটকে এসে
প্রীতমের হাতে লাগে। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা কম্পিউটারের সার্ভার মনিটরে লাগে আর তীব্র একটা বিস্ফোরণ ঘটে। আর চারদিকে আগুন লেগে যায়। হ্যাঁ, ল্যাবরেটরির ভেতরে দাহ্য রাসায়নিক পদার্থের কারণে এই বিস্ফোরণটা মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। ওই আগুন আর ধোঁয়ার মধ্যে তো কিছুই দেখার উপায় নেই। সেই সুযোগে ভাস্কর নিজের অস্ত্র তুলে নেন। ডক্টর কলিতা সেখানে এসে পড়লে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। একটা জ্বলন্ত সিলিন্ডার ফেটে ডক্টর কলিতার গায়ে আগুন ধরে যায়। তিনি জীবন্ত দগ্ধ হতে থাকেন। আর প্রীতম হাজারিকা সে সোনার ভারী ব্যাগটা নিয়ে সুড়ঙ্গের আর একটা গোপন পথ দিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। মানে নিজের সঙ্গীকে মরতে রেখে সে টাকা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ভাস্কর কোনো মতে অধ্যাপক ফুকুনকে মুক্ত করে প্রীতমের পিছু নেন। যখন ভাস্কর জঙ্গলের উপরে উঠে আসেন তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিনি দেখেন প্রীতম হাজারিকা কাদার মধ্যে পড়ে গেছে, পায়ে মারাত্মক চোট পেয়েছে। পালানোর আর কোনো রাস্তা নেই। ভাস্কর রিভলভার তাক করে তাকে অ্যারেস্ট করতে যান, কিন্তু প্রীতম একটুও ভয় না পেয়ে সেই কাদার মধ্যে বসেই পৈশাচিক হাসি হাসতে শুরু করে। এই হাসিটাই প্রমাণ করে সে কতটা আত্মবিশ্বাসী। সে ভাস্করকে বলে, আইন? কোনো আইন ভাস্কর? হেডকোয়ার্টারে পুরো ওপর মহলেই টাকার ভাগ পায়। তুমি আমাকে ধরেও কিছু করতে পারবে না। বিকেলের মধ্যে আমি জামিন পেয়ে যাব। কতটা নির্লজ্জ ভাবুন। ভাবলে অবাক লাগে। একজন সৎ অফিসারের চোখের সামনে তার জুনিয়রকে নির্মমভাবে খুন করা হলো, আর খুনি নির্লজ্জের মতো বসে বলছে আইনের ফাঁক গলে সে ঠিকই বেরিয়ে যাবে। এটি আসলে আমাদের বিচার ব্যবস্থার একটা চরম অসহায়তার দিক তুলে ধরে। একদম। প্রীতমের ওই হাসির পেছনের আত্মবিশ্বাসটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানে যখন আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোই ভেতর থেকে পৌঁছে যায় তখন আইনের বইয়ে আর কোনো দাম থাকে না। হ্যাঁ, বইয়ের পাতাতেই আইন আটকে থাকে। প্রীতম খুব ভালো করেই জানে যে যে সিস্টেম তাকে এতদিন বাঁচিয়ে এসেছে সেই একই সিস্টেম তাকে আবারও বাঁচাবে। আর ঠিক তখনই ঘটে প্রকৃতির সেই অদ্ভুত আদিম হস্তক্ষেপ। ল্যাবরেটরি সেই বিকট বিস্ফোরণের শব্দে জঙ্গলের স্বাভাবিক পরিবেশ হয়তো বিঘ্নিত হয়েছিল। বন্য পশুরা হয়তো আতঙ্কিত বা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। জঙ্গলের নিজস্ব একটা নিয়ম আছে তো। কুয়াশা চিরে জঙ্গল কাঁপিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সত্যিকারের দুটো রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাবা! তারা সোজা প্রীতমের দিকে ধেয়ে আসে। প্রীতম তখন আতঙ্কে ভাস্করের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, বারবার বলছে গুলি করতে। কিন্তু ভাস্কর ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে নিজের রিভলভারটা হোলস্টারে ঢুকিয়ে নেন। গুলি করলেন না? না, তিনি শুধু বলেন, আইন আপনাকে শাস্তি দিতে না পারলেও এই জঙ্গল নিজের বিচার নিজেই করে নেয় স্যার। কি অদ্ভুত একটা মুহূর্ত। এরপর ভাস্কর পেছন ফিরে হাঁটা দেন। এখানে একটা বিরাট নৈতিক প্রশ্ন চলে আসে। ভাস্করের এই যে ফিরে আসা, একজন পুলিশ অফিসার হয়ে চোখের সামনে একজন মানুষকে বন্য পশুর মুখে ফেলে চলে আসা, আইনি দৃষ্টিকোণ থেকে তো এটা একটা অপরাধ, তাই না? আইনি দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা ডিউটি অবহেলা বা অপরাধ। ভাস্করের কর্তব্য ছিল যে কোনো মূল্যে প্রীতমকে রক্ষা করা এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু তিনি তো সেটা করলেন না। কিন্তু গল্পের বৃহত্তর মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে দেখলে একে বলা যায় এক ধরনের ক্যাথারসিস বা মানসিক মুক্তি। আমরা আগেই দেখেছি যে প্রীতমকে আদালতে নিলে সে তার ক্ষমতার জোরে ঠিকই বেরিয়ে আসতো। হ্যাঁ, জিতেনের হত্যার কোনো আইনি বিচার কোনোদিন হতো না। যখন মানুষের তৈরি করা আইন এবং বিচার ব্যবস্থার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর হয়ে পড়ে, তখন প্রকৃতির এই আদিম অকৃত্রিম বিচার পাঠকের মনে একটা অদ্ভুত স্বস্তি এনে দেয়, যেটাকে আমরা পোয়েটিক জাস্টিস বলে থাকি। ঠিক জম্বল তার নিজের বুক থেকে এই লোভী মানুষগুলোকে মুছে ফেলল। প্রকৃতির কাছে কোনো ঘুষ চলে না, কোনো ক্ষমতা, পদবি বা রেফারেন্সের দাম নেই। সেখানে যে আসল অপরাধী তাকে শাস্তি পেতেই হয়। মানে বাঘেদের ওই আগমনটা কোনো ম্যাজিক নয়। একদমই না। ওটা ছিল ওই অপরাধীদেরই তৈরি করা বিশৃঙ্খলার একটা প্রাকৃতিক প্রতিক্রিয়া। এই জায়গাটাতেই গল্পের সবচেয়ে বড় তৃপ্তিটা লুকিয়ে আছে। এরপর আমরা গল্পের একেবারে শেষে বা এপিলগে চলে আসি। 1 সপ্তাহ পার হয়ে গেছে। ভাস্কর এখন প্রমোশন পেয়ে ক্রাইম ব্রাঞ্চের নতুন প্রধান হয়েছেন। সব ঠিকঠাক চলছে। চোরাচালান চক্র ধ্বংস হয়েছে, অধ্যাপক ফুকন হাসপাতালে সুস্থ হচ্ছেন, সব অপরাধী শেষ, কেস ক্লোজড। ভাস্কর তার নতুন কেবিনে বসে স্বস্তির শ্বাস ফেলে কফি খাচ্ছেন। হঠাৎ তার সরকারি মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। আর এই একটা ফোন কলই প্রমাণ করে দেয় যে দুর্নীতির শেকড় আসলে কতটা গভীরে প্রথিত। একটা গাছ কাটলে যেমন শেকড় মরে যায় না,
এখানেও ঠিক সেটাই হয়েছে। ওপাশের সেই ঠান্ডা গলা ভাস্করকে জানায় যে প্রীতম আর কলিতা আসলে অনেক ছোট ঘুঁটি ছিল। আসল মাস্টার মাইন্ড অন্য কেউ। হ্যাঁ, তারা লোভী হয়ে আসল মাস্টারমাইন্ডের ভাগের টাকা ঠিকমতো দিচ্ছিল না বলেই তাদের ওইভাবে সরিয়ে দেওয়ার একটা নিখুঁত ছক কষা হয়েছিল। সেই অচেনা কণ্ঠস্বর ভাস্করকে বলে, বনের আসল রাজা কে তা এসি কেবিনে বসে জানা যায় না। ওহ, মানে পুরো ঘটনাটাই সাজানো। ভাস্কর বুঝতে পারেন এই পুরো ইঁদুর দৌড়ে তিনিও আসলে একটা ঘুঁটি মাত্র ছিলেন। তার অজান্তেই তাকে ব্যবহার করা হয়েছে প্রীতম আর কলিতাকে সরিয়ে দেওয়ার জন্য। হাতের কফের কাপটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায় ভাস্করের। যদি আমরা পুরো যাত্রার সারসংক্ষেপ করি তবে দেখব গল্পটা শুরু হয়েছিল একটা অতি প্রাকৃত বা ভৌতিক ভয় দিয়ে, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আসল ভয় কোনো অশরীরী আত্মার নয়, বরং মানুষের অসীম লোভের। একদম খাঁটি কথা। প্রীতম হাজারিকা বা ডক্টর কলিতার মতো মানুষেরা নিজেদের লোভের বশবর্তী হয়ে যে কোনো পর্যায়ে নামতে পারে। আর একেবারে শেষে এসে গল্পটা প্রমাণ করে দিল যে একজন বা দুজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে সরালেই পুরো সিস্টেম পরিষ্কার হয়ে যায় না, সামনে আসে না। তার মানে ভাস্কর হয়তো একটা ছোট যুদ্ধ জিতেছে, কিন্তু আসল লড়াইটা মাত্র শুরু হলো। এই পুরো বিষয়টা সত্যি গভীরভাবে ভাবার মতো। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থার একটা আয়না যেন এই গল্পটা। আমরা সবসময় গহীন জঙ্গলের বন্য হিংস্র পশুদের ভয় পাই। কাজিরাঙ্গার ওই কুয়োলি বনে রাতের বেলা একা যেতে সবারই গা ছমছম করবে, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় আমাদের চারপাশের এই কংক্রিটের জঙ্গলে সভ্যতার মুখোশ পরে থাকা এই অদৃশ্য শিকারীরা কি সেই বন্য পশুদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর নয়? একেবারে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়ার মতো একটা প্রশ্ন। জঙ্গলের বাঘের হাত থেকে হয়তো কোনো মতে দৌড়ে বা গাছে উঠে পালানো যায়, কিন্তু সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা এই অদৃশ্য রাজাদের হাত থেকে পালানোর কি সত্যিই কোনো রাস্তা আছে? এই প্রশ্নটার উত্তর খোঁজা খুব কঠিন। আমরা কি চিরকালই এই দুর্নীতির কুয়াশার ভেতরে পথ হারিয়ে খুঁজব, নাকি কখনো দিনের আলো দেখতে পাব? যারা শুনছেন, এই প্রশ্নটা আপনাদের জন্য সবচেয়ে বড় চিন্তার খোরাক হয়ে রইল। আশা করি আজকের এই গভীর আলোচনা রহস্য এবং থ্রিলারের পাশাপাশি চারপাশের জগৎকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। আগামীতে এরকমই আরও রহস্যময় এবং গভীর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন।